স্বাগত বিবিটিভি সংবাদের সাথে আছি আমি ফাতেমা ইয়াসমিন তামিম। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আরাকানে সংঘাত থামলেই রোহিঙ্গাদের ফেরার পরিবেশ সৃষ্টি হবে। ঢাকায় শুরু আইসিএফসি সম্মেলন, বস্ত্র ও পলিমার শিল্পে টেকসই উদ্ভাবনের জোর। ছাড়ের ব্যাপকতা বেড়ে যাওয়ায় কর জিডিপি অনুপাত বাড়ছে না, এনবিআর চেয়ারম্যান। ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা। বাণিজ্যিক ভবনের অর্ধেক মালিকানা বিক্রি করবে ফনিক্স ফাইন্যান্স। পুঁজিবাজারে বিনিয়োগে বড় মুনাফার প্রলোভন, প্রতারণা চক্র শনাক্ত। জীবন রক্ষাকারী ওষুধের দাম সরকারকে নির্ধারণ করার নির্দেশ হাইকোর্টের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। মিয়ানমারের আরাকান রাজ্যে সংঘাত থামলেই বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে আসার পরিস্থিতি সৃষ্টি হবে বলে মনে করেন জাতিসংঘের আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মিয়ানমার শাখার পরিচালক মাইকেল ডানফোর্ড। আরাকানের সংঘাত থামানোর জন্য আন্তর্জাতিক বিশ্বকে কূটনৈতিক তৎপরতা জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি। সম্প্রতি জাপানি সংবাদ মাধ্যম NHK-কে দেওয়া সাক্ষাৎকারে ডানফোর্ড বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা আরাকান রাজ্যের চলমান সংঘাত থামলেই তাদের ফিরে আসার পরিবেশ সৃষ্টি হবে। আমরা আন্তর্জাতিক বিশ্বকে এজন্য জোরদার কূটনৈতিক তৎপরতা চালানোর আহ্বান জানাতে চাই। ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক ফাইবার পলিমার সম্মেলন। 2 দিনব্যাপী এই আয়োজনে বিশ্বখ্যাত গবেষক ও শিক্ষাবিদরা বাংলাদেশের বস্ত্র ও পলিমার শিল্পে টেকসই উদ্ভাবন, পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। আয়োজকরা বলছেন, এই সম্মেলনের মাধ্যমে নতুন গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে, যা দেশের পোশাক খাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় আরও এগিয়ে নিতে সহায়তা করবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সম্মেলনের উদ্বোধন করা হয়। সোসাইটি অফ ফাইবার সায়েন্স বাংলাদেশের আয়োজনে এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ও বুটেক্সের সহযোগিতায় এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটি অফ ফাইবার সায়েন্সের সভাপতি এবং জাপানের শিজুওকা ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক ডক্টর M.A. বারিক। তিনি বলেন, বাংলাদেশের টেক্সটাইল ও পলিমার খাতকে বিশ্বমানের গবেষণা ও প্রযুক্তির সঙ্গে সংযুক্ত করতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশীয় শিক্ষার্থী ও গবেষকরা এখানে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মত বিনিময়ের সুযোগ পাচ্ছেন, যা শিল্প খাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে নেবে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান বলেছেন, কর ছাড়ের ব্যাপকতা বেড়ে যাওয়ার ফলে কর জিডিপি অনুপাত বাড়ানো সম্ভব হচ্ছে না। যথেষ্ট পরিমাণ কর আদায় করতে না পারলে বিপদ আছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে কর্পোরেট কর এবং ভ্যাটের সংস্কার এনবিআরের জন্য একটি বিচারমূলক দৃষ্টিভঙ্গি শীর্ষক ডায়ালগে এসব কথা বলেন তিনি। মোহাম্মদ আব্দুর রহমান বলেন, প্রত্যেক জায়গায় ডিজিটাল হয়ে গেলে সহজেই কর ও ভ্যাট রিটার্ন পাওয়া যাবে। কর হারের ন্যায্যতা নিয়ে ব্যবসায়ীদের অসন্তোষ সিপিডির পরিচালিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, দেশের অধিকাংশ ব্যবসায়ী মনে করেন বর্তমান কর হার অন্যায্য ও তাদের ব্যবসার উন্নয়নের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সমীক্ষায় দেখা অংশগ্রহণকারী ব্যবসায়ীদের মধ্যে 82% বর্তমান কর হারকে অন্যায্য বলে মনে করেন। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC তাদের পরবর্তী পর্ষদ সভার তারিখ ও সময়সূচি জানিয়েছে। আগামী 31 আগস্ট বিকেল 3টায় এ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র অনুসারে আলোচিত সভায় গত 30 জুন 2025 তারিখে সমাপ্ত চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এই প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানির বাণিজ্যিক ভবনের অর্ধেক মালিকানা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি রাজধানীর দিলখুশায় অবস্থিত তাদের ফিনিক্স ভবনের 50% শেয়ার মালিকানা বিক্রি করতে চায়। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এই তথ্য জানিয়েছে ফনিক্স ফাইন্যান্স কর্তৃপক্ষ। কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী এই ভবন বিক্রির অর্থ কোম্পানিটি তাদের আর্থিক ক্ষতির সামাল দেওয়ার কাজে ব্যয় করবে।
দীর্ঘ বছর ধরে লোকসান গুনতে গুনতে কোম্পানিটি এখন আর্থিকভাবে দুরবস্থায় পরিণত হয়েছে। বছরে বছরে কোম্পানির লোকসানের হারও বৃদ্ধি পাচ্ছে। 2021 হিসাব বছরে 35 কোটি টাকা লোকসান করা কোম্পানিটি সর্বশেষ সমাপ্ত 2024 হিসাব বছরে 808 কোটি টাকার বেশি লোকসান করেছে। এদিকে চলতি 2025 হিসাব বছরের প্রথমার্ধে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ পরিমাণ লোকসান গুনেছে কোম্পানিটি। আলোচিত সময়ে কোম্পানির শেয়ার প্রতি 15 টাকা 84 পয়সা হারে নিট লোকসান হয়েছে 262 কোটি 74 লাখ টাকা। সম্প্রতি দেশের ইতিহাসে প্রথমবারের মতো 9টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। যদিও ওই তালিকায় ফনিক্স ফাইন্যান্স নেই, তবে কোম্পানিটি আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে পুঁজিবাজারে বিনিয়োগে বড় মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতারণা করছে বিভিন্ন চক্র। এরই মধ্যে নারায়ণগঞ্জ কেন্দ্রিক এই ধরনের একটি চক্র শনাক্ত করেছে গোয়েন্দা সংস্থা। একই সঙ্গে এ ধরনের প্রতারণা রোধে থানায় মামলা দায়ের করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। মঙ্গলবার ক্যাপিটাল মার্কেট জার্নালিজম ফোরাম কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আসাদুর রহমান এসব তথ্য জানান। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিভাবে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে তার একটি বর্ণনাও দেন আসাদুর রহমান। যথাযথ কর্তৃপক্ষকে দিয়ে জীবন রক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণ করে তা গেজেট আকারে প্রকাশ করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 7 বছর আগে দায়ের করা একটি রিট মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ সোমবার এ রায় দেয়। রিটকারী পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোর্শেদ। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল। ওষুধ মালিক সমিতির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ অ্যাডভোকেট এস.কে মোর্শেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ এজাজ কবির। তিনি জানান, ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ 1982 অনুসারে ওষুধের দাম নিয়ন্ত্রণের সক্ষমতা সরকারের হাতে থাকবে। সে বিধান অনুসারে 1993 সালে সরকার 739টি ওষুধের মূল্য নির্ধারণ করে, কিন্তু পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে 1994 সালের 26 ফেব্রুয়ারি মূল্য নির্ধারণ বিষয়ে একটি সার্কুলার জারি করে। সেখানে 117টি ওষুধের তালিকা দিয়ে বলা হয় এসব ওষুধের দাম সরকার নির্ধারণ করবে এবং তালিকা বহির্ভূত সব ওষুধের দাম উৎপাদনকারী কোম্পানি নির্ধারণ করবে। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আরাকানে সংঘাত থামলেই রোহিঙ্গাদের ফেরার পরিবেশ সৃষ্টি হবে। ঢাকায় শুরু আইসিএফসি সম্মেলন, বস্ত্র ও পলিমার শিল্পে টেকসই উদ্ভাবনে জোর। ছাড়ের ব্যাপকতা বেড়ে যাওয়ায় কর জিডিপি অনুপাত বাড়ছে না, এনবিআর চেয়ারম্যান। ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা। বাণিজ্যিক ভবনের অর্ধেক মালিকানা বিক্রি করবে ফনিক্স ফাইন্যান্স। পুঁজিবাজারে বিনিয়োগে বড় মুনাফার প্রলোভন, প্রতারণা চক্র শনাক্ত। জীবন রক্ষাকারী ওষুধের দাম সরকারকে নির্ধারণ করার নির্দেশ হাইকোর্টের। বিবিটিভি সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/বিবিটিভি এবং ফেসবুকে লগ ইন করুন facebook/বিবিটিভি। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।